হ্যালো, আজকে একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করতে আসে। এটা কোনো ইনফরমেটিভ নয়, এটা একটা সাবজেক্চুয়াল টপিক। সেটা হচ্ছে কেমিস্ট্রির একটা টপিক, যেটা হচ্ছে প্রত্যেকটা বইতেই থাকে। তুমি আইসিএসসি বলো, সিবিএসসি বলো, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলো, সেটা হচ্ছে পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার। তো কাল পড়াতে গিয়ে দেখলাম কেমিস্ট্রি নিয়ে তো কনফিউশন সবারই থাকে মোটামুটি। তো এইবার হচ্ছে ওই যে চ্যাপ্টারটা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কনসেপ্ট দিয়েছেন। তো এই কনসেপ্টগুলো তাদেরকে পাজল করছিল। তো আমি আজকে খুব সহজে পরমাণুর গঠনটাকে বুঝিয়ে নেব এবং বিভিন্ন ধরনের সায়েন্টিস্টরা কি বলতে চেয়েছে পরমাণুর স্ট্রাকচার সম্বন্ধে সবটা একটা ভিডিওতে বলা সম্ভব না। কিছু কিছু মেনগুলো আমি আজকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। চলো আর বেশি না বকে তাড়াতাড়ি চলে যাওয়া। প্রথমে আমরা একটা অ্যাটমিক স্ট্রাকচার ড্র করে দিই, সেটা দিয়ে সম্পূর্ণটা আমি বুঝিয়ে দেবো। এটা একটা অ্যাটমিক স্ট্রাকচার। আমরা ধরে নিলাম আমরা সোডিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার ড্র করছি। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার আমরা জানি 11। তোমরা পিরিয়ডিক টেবিল তো জানোই। তো পিরিয়ডিক টেবিল থেকে তোমরা দেখতে পাবে এর অ্যাটমিক নাম্বারটা হবে 11। তো 11 মানে হচ্ছে এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 2, 8 আর 1 থাকবে। ঠিক আছে, এটা করে নিলাম। আরও কিছু জিনিস বুঝিয়ে দিই, সেটা হচ্ছে প্রোটন। একটা অ্যাটমিক স্ট্রাকচারের মেন তিনটে এলিমেন্টই হচ্ছে কি প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। প্রোটন অলওয়েজ প্লাস ভি, মতলব প্লাস চার্জ থাকবে, পজিটিভ চার্জ। ইলেকট্রন অলওয়েজ মাইনাস চার্জ। আর নিউট্রন হচ্ছে জিরো, মানে ওর কোনো চার্জ থাকে না। আমরা জিরো দিয়ে এটাকে ডিটেক্ট করতেই পারি। তাই এখন আমরা একটু ড্র করি। তো রাদারফোর্ডের নাম তো আমরা সবাই শুনেছি। রাদারফোর্ড বলেছিলেন যে একটা পরমাণু যখন আমরা আঁকবো, সেই পরমাণু মিডিলে থাকবে হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে মেনলি যেগুলো থাকে সেটা হচ্ছে প্রোটন থাকবে আর হচ্ছে নিউট্রন থাকবে। প্রোটন হচ্ছে প্লাস, নিউট্রনটাকে আমরা জিরো দিয়ে বুঝিয়ে দিলাম। আর বাকি অরবিটগুলোর মধ্যে কিন্তু ইলেকট্রন ঘোরাঘুরি করবে। তো এইখানে প্রথমে আছে হচ্ছে দুটো ইলেকট্রন, তার মানে এই কক্ষে দুটো ইলেকট্রন থাকবে। তারপরেরটাতে রয়েছে হচ্ছে 8টা ইলেকট্রন। তারপরেরটাতে থাকবে যে একটা ইলেকট্রন, এখানে আমরা দিয়েছিলাম। তারপরে কিছু জিনিস সেটা হচ্ছে গিয়ে বুঝিয়ে দিই। এটাকে কিন্তু অ্যাটমিক নাম্বার বলে। অ্যাটমিক মনে রাখতে হবে, অ্যাটমিক নাম্বার যা 11-এর সোডিয়ামের 11 হয়, ক্লোরিনের 17 হয়, এরকম যেগুলো থাকে আমরা মনে রাখবো যে এর 11 মানে এটা অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে কিন্তু প্রোটন নাম্বার, অ্যাটমিক নাম্বার মানে ইলেকট্রন নাম্বার। তার মানে হচ্ছে গিয়ে প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার অলওয়েজ সেম। এটা বুঝলাম তো? প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বার অলওয়েজ সেম, মানে প্লাস চার্জ মাইনাস চার্জ একটা অ্যাটমে অলওয়েজ সেম থাকবে। তাহলে এখানে যদি প্রোটন কত আছে, তার মানে প্রোটন এখানে 11ই রয়েছে। আর নিউট্রন কত আছে বললাম আমরা, সোডিয়াম 11। এখানে যদি 22 ধরি বা 23 ধরি, 22 বা 23 ধরি, এখান থেকে এটা মাইনাস করে দিতে হবে। এটা হচ্ছে অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস এটা, হ্যাঁ। এই অ্যাটমিক মাসের থেকে যদি আমরা অ্যাটমিক নাম্বারটাকে মাইনাস করি, তাহলেই আমরা নিউট্রন নাম্বার পেয়ে যাব। বুঝলাম ব্যাপারটা? যেমন এটার অ্যাটমিক নাম্বার হবে 12, নিউট্রন নাম্বার কত হবে 12। 23 থেকে 11 গেলে কত থাকে, 12 থাকে। তাহলে 12 এটা নিউট্রন নাম্বার। কিন্তু মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকবে হচ্ছে কি প্রোটন আর নিউট্রন, আর এখানে ঘোরাঘুরি করবে হচ্ছে ইলেকট্রন। এবার ইলেকট্রন যখন ঘোরাঘুরি করতে থাকবে, আমরা যদি সকাল থেকে কাজ করতে থাকি, একটা সময় পরে আমাদের রেস্টের দরকার হবে, মানে আমাদের চার্জ শেষ, আমরা এখন ঘুমোবো। ইলেকট্রন যদি সবসময় ঘোরাঘুরি করতে থাকবে, একটা সময় তো ওরও চার্জ শেষ হয়ে যাবে, ওরও চার্জ কমতে থাকবে। এর যদি চার্জ কমতে থাকে, এও 11 ছিল, এও 11, এ কমেই তো আসে নিউক্লিয়াসে পড়বে। নিউক্লিয়াসে পড়লে সেখানে পরমাণুর কোনো অস্তিত্বই থাকবে না। ইলেকট্রন এসে এখানে পড়ে যাচ্ছে, তো নিউক্লিয়াসে পড়লে পরমাণুর কোনো অস্তিত্বই নেই। কিন্তু রাদারফোর্ড এইটাকে ব্যাখ্যা করতে পারেনি। কিন্তু নিলস বোর এসে বলেছিল রাদারফোর্ড পরমাণু গঠন ঠিক আছে, কিন্তু তিনি বলেছিলেন বোরের তত্ত্ব যেটাকে বলা হয়, বোর বলেছিলেন যদি কোনো একটা ইলেকট্রন তার নিজস্ব কক্ষপথে ঘটে, নিজস্ব অরবিট, এগুলোকে বলা হয় অরবিট। ওকে, এই যে অরবিট, এই অরবিটের মধ্যে যদি ও ঘুরতে থাকে, এই যে একটা ইলেকট্রন, লাস্টে একটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটা যদি এই অরবিটের মধ্যে ঘোরে, এ কোনোদিন তার চার্জকে লুজ করবে না। এর এনার্জি এরকমই থাকবে, সেম থাকবে। ধরো তুমি ক্লাস 8 বা 9-এ পড়ো বা 7-এ পড়ো, তুমি তোমার ক্লাসে এসে বসবে, তোমাকে কি তোমার বন্ধুরা বলতে পারে তুই চলে যা এখান থেকে? বলবে না। এইবার তুমি যদি ক্লাস 7-এর একজন স্টুডেন্ট হয়ে তুমি ক্লাস 8-এ বা 6-এ গিয়ে বসে আছো, তারা তো বলবে তুই তো অন্য ক্লাসে পড়িস, তুই ওই ক্লাসে যা। এইটাই হচ্ছে মেন ব্যাপার। এই ইলেকট্রন যখন এই অরবিটটার মধ্যেই থাকবে, তার কোনো এনার্জি লুজ হবে না।
আর যখন ও এই অরবিট থেকে এই অরবিটে আসতে যাবে, ধরো তুমি ক্লাস 8 থেকে 7-এ যেতে যাচ্ছ কোনো কারণে, তখন তোমাকে একটা পারপাস লাগবে, ধরো ম্যাম খাতা দিতে বলেছে, স্যার চক দিতে বলেছে, এই করে তুমি এই ক্লাসে আসবে, কাজ হয়ে যাবে, পুনরায় নিজের কক্ষে ফিরে আসবে। তাই ইলেকট্রন যখন একটা কক্ষের থেকে আরেকটা কক্ষের সামনের দিকে চলে আসে, তখন তাকে এনার্জি গেইন করতে হয়, গেইন করে সে এখানে যায়, আবার কাজ হয়ে গেলে নিজের কক্ষে চলে যায়, এই জন্য সে কিন্তু এসে নিউক্লিয়াসে পড়ে না। ধরো এই কক্ষটা, এখানে দুটো ইলেকট্রন আছে, এ এখানে যাবে, একে যদি এখানে যেতে হয় তাহলে নিজের থেকে চার্জকে ডিক্রিজ করতে হবে, নিজের যে এনার্জিগুলো আছে সে ডিক্রিজ করে সে পরের কক্ষে যাবে। কিন্তু পরবর্তীতে যখন তার কাজ শেষ হয়ে যাবে, সে পরবর্তী থেকে তো আবার নিজের কক্ষে ফিরে আসবে, কারণ নিজের কক্ষে তার স্টেবিলিটি সব থেকে বেশি। সে যখন নিজের কক্ষে ঘুরবে তখন তার এনার্জি কিন্তু লুজ হবে না, এটাই বলে গেছিলেন নিলস বোর। এই জন্য নিলস বোরের যে এই তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু পরমাণুর গঠনটা সবসময় স্টেবল থাকে, কোনোদিনই এটা ধ্বংস হয়ে যেতে পারে না। এটাই হচ্ছে পুরাটা। তো এরপরে অ্যাটমিক স্ট্রাকচার এত ছোটতে তো না, এটা অনেকটা বড় চ্যাপ্টার, এখানে আইসোটোপ আইসোটোন অনেক কিছু পড়তে হবে, কোয়ান্টাম নাম্বার, এই অরবিটগুলোর প্রত্যেকটা নাম রয়েছে সেগুলো পড়তে হবে। তো সেটা নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও আনবো। তো আগে একটা সরি বলে নিই, অনেকদিন ধরে আমার কোনো ভিডিও আসেনি, ছিলাম। তো আমি আরেকটা যেটা মেন বিষয় সেটা হচ্ছে, আমি বাড়িতে ব্যাচ পড়াচ্ছি। তো কেউ যদি পড়তে চায় তাহলে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে আমার সাথে যোগাযোগ করে নাও। আর যারা আমাকে পার্সোনালি চেনো তারা তো জানোই, তারা আমার বাড়িও চেনো, আমার সাথে যোগাযোগ করে নিতে